আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাপমাত্রার তিনটা একক আমরা জানি, তাই না? ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। তো আমাদের যে টেম্পারেচার যেটা দিয়ে আমরা মেজার করি, হ্যাঁ, থার্মোমিটার, এটাতে কোনটা থাকে বলো তো? ফারেনহাইটে থাকে, হ্যাঁ। তো এখানে আহ, একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে যে এই যে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি ফারেনহাইট বা 1 কেলভিন, এটা আসলে কই থেকে আসছে? হ্যাঁ, বলবো। এটা আসলে কই থেকে আসছে? আচ্ছা, আমরা যে বাজার করি, যে আমরা মনে করো তুমি 1 কেজি কিছু একটা কিনছো, এই যে 1 কেজি, এটা আসলে কতটুকু? তারা যে 1 কেজি মেজার করে, এটা আসলে কতটুকু? কই থেকে আসছে এই 1 কেজি জিনিসটা? 1 কেজি জিনিসটা কই থেকে বের করলো? তো তোমরা জানো কিনা যে ফ্রান্সের মিউজিয়ামে একটা তোমার সংকর ধাতু বলা যায়, কয়েকটা ধাতুর মিশ্রণে তৈরি একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারের ভরটাকে বলা হয় 1 কেজি। ওইটা সমান করেই সারা পৃথিবীর যত তোমার এই যে দোকানে যে পাটখারা দেয়, এটা যে বানায়, ওইটার ওজনেই বানায়। ওইটা হলো স্ট্যান্ডার্ড 1 কেজি, এবং ওইটা থেকেই সারা পৃথিবীতে এই 1 কেজি জিনিসটা সব জায়গায় চলে। ওই তোমার ফ্রান্সের মিউজিয়ামে যেটা আছে, এরকম একটা সিলিন্ডার আছে, এইটার যে ভর, এইটারে ধরে নিছে এইটাই 1 কেজি। এখন তাহলে এইটার সাপেক্ষে সবকিছু আমরা মাপি, 5 কেজি মানে কি? 5 কেজি মানে এটার 5 গুণ, এই সিলিন্ডারটার 5 গুণ, এটা হলো 5 কেজি। তাহলে কেজি তো ওইভাবে আসছে যে সারা ওই যে মিউজিয়ামে একটা রাখা আছে সেটা। এখন এই যে টেম্পারেচারের যে ব্যাপারগুলা, ডিগ্রি, ফারেনহাইট, কেলভিন, এগুলো কই থেকে আসছে? আচ্ছা, এটা আমরা দেখবো এখন যে এটা আসলো কিভাবে, এবং এটার সাথে যে রিলেশন গুলা, এই রিলেশন গুলো আমরা একটু দেখবো। আচ্ছা, তো আমারে বলো তো যে এই টেম্পারেচারের আন্তর্জাতিক একক কোনটা? একজন ফারেনহাইট বলছে, একজন কেলভিন বলছে, সেলসিয়াস বলছে, আর একজন কেলভিন বলছে। মাশাল্লাহ। হ্যাঁ, তিনটা বলছে, যে কোনো একজনেরটা তো হবেই। আচ্ছা, আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, হ্যাঁ, এটা মনে রাখতে হবে কিন্তু। আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। ওকে, তার মানে দেখো, যেহেতু কেলভিনটা আন্তর্জাতিক একক, তার মানে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, এগুলো সাথে কেলভিনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে কারণে কেলভিনকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে, নাহলে তো আর আন্তর্জাতিক মর্যাদা দিত না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে নিহাল। তো এই যে ক্যালভিনটা, যেহেতু এটা আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত, তার মানে এই ক্যালভিনটাই আগে, মানে ক্যালভিনটার মধ্যে বিশেষ কিছু আছে। আচ্ছা, বিশেষ একটা জিনিস বলি, যেমন দেখো, সেলসিয়াসে কি বলি? ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস বলি, তাই না? আবার ফারেনহাইটকে কি বলি? 30 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনকে কি বলি? 30 ডিগ্রি কেলভিন না শুধু কেলভিন? শুধু কেলভিন বলি, এটার সাথে কিন্তু ডিগ্রি হয় না, আর এটা এমনি বললাম। আচ্ছা, তো এই যে ক্যালভিন, যেটা এটা হলো আন্তর্জাতিক একক। তো বিজ্ঞানীরা কিভাবে আসলে এই যে তোমার 1 কেলভিন, এটা কিভাবে আসলে বের করছে? এটা বের করার জন্য একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু জিনিসটা কি? পানির ত্রৈধবিন্দু জিনিসটা হচ্ছে, যে বিজ্ঞানী দেখলো পানি তো 3 অবস্থায় থাকে, তাই না? বরফ অবস্থায় থাকতে পারে বরফ, অথবা সে লিকুইড থাকতে পারে, অথবা সে জলীয় বাষ্প আকারে, গ্যাস আকারে থাকতে পারে। এখন মনে করো একটা পাত্রের মধ্যে, তুমি একটা পাত্র নিলা, পাত্রে তুমি বরফ নিলা, পানি নিলা, আর এই জলীয় বাষ্প নিলা। তিনটাই যদি তুমি নিতে পারো, একটা পাত্রের মধ্যে যদি তুমি তিনটাই নিতে পারো, এবং যে তাপমাত্রায় এই তিনটা নিজের অবস্থায় থাকবে, মানে বরফ সে বরফই থাকবে, পানি পানিই থাকবে, এবং এই জলীয় বাষ্প সে জলীয় বাষ্পই থাকবে। বরফ গলে পানি হয়ে যাবে না, বা পানি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে না, বা জলীয় বাষ্প সে ঘনীভূত হয়ে পানি হবে না, বা পানি বাষ্প হয়ে উড়ে যাবে না। কোন টেম্পারেচারে যে আমি একটা পাত্রের মধ্যে পানির তিনটা জিনিসই রাখবো, বরফ, পানি এবং জলীয় বাষ্প, এবং তারা সেম অবস্থায় থাকবে, তারা তাদের অবস্থা পরিবর্তন করবে না, সেই পয়েন্টটাকে আমরা বলি পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু বলি।
যে টেম্পারেচারে এই পানির তিনটা অবস্থায় সে সহ অবস্থান করতে পারে, একসাথে থাকতে পারে এবং তার অবস্থা পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি ত্রৈধ বিন্দু। এটা হচ্ছে 273.16। রেকর্ড লেখা নাই, রেকর্ড লেখা নাই কারণ হচ্ছে যখন গুগল মিট থেকে রেকর্ড করে, মানে রাফিল যখন থাকে আর কি, হ্যাঁ, তখন ও গুগল মিটে, মানে গুগল মিটের অ্যাকাউন্ট তো আরিফিন ভাই, তো সে যখন রেকর্ডিং অন করে তখন রেকর্ড হয়। এটা তুমি চাইলে রেকর্ড করতে পারবে না, তোমার বা আমার এখানে এই অপশনটা নাই। তা এখন যেহেতু রাফিল নাই, আমি রেকর্ড করতেছি স্ক্রিন রেকর্ডার দিয়ে, হ্যাঁ, এই জন্য তোমার এখানে লেখা ওঠে নাই যে রেকর্ড হচ্ছে, কিন্তু তোমরা টেনশন ফ্রি থাকো, রেকর্ড হচ্ছে। বোঝা গেছে? নিশ্চিন্তে থাকো তোমরা, দেখো একটু, হ্যাঁ। আচ্ছা, তো এই যে পানির ক্রয় বিন্দু, এটা বিজ্ঞানীরা দেখলো যে এটা হলো 273.16, এটা হচ্ছে ক্রয় বিন্দু। এখন এই যে, আচ্ছা, এই 16টা বাদ দিয়ে দিই, এই পরের 16টা, হ্যাঁ, এটা আপাতত লাগবে না আমাদের, আমরা 273 ধরি। তো এই যে ত্রৈধ বিন্দু যেটা 273, এইটারে যদি তুমি 273 ভাগ করো, তাহলে যেটা পাবা সেটার আমরা বলি 1 কেলভিন। বোঝা গেছে? যে টেম্পারেচারে পানি তিনটা অবস্থায় থাকতে পারে, বরফ অবস্থায় থাকতে পারে, পানি অবস্থায় থাকতে পারে এবং জলীয় বাষ্পও থাকতে পারে, এবং তাদের অবস্থার পরিবর্তন হয় না, সেইটার 273 ভাগের 1 ভাগকে আমরা কি বলি? 1 কেলভিন বলি। এই জন্য বইয়ে দেখবা লেখা থাকে যে তড়িৎ বিন্দুর 1/273, এটারে 1 কেলভিন বলে। হ্যাঁ, এটা বের করছে যে কোন টেম্পারেচারে তোমার পানি এই তিনটা বিন্দুতেই থাকতে পারে, এটা বের করছে যে 273। বুঝা গেছে? আর তুমি যদি জিজ্ঞেস করো যে এই পরীক্ষা কিভাবে করছে, সেইটা তো আমি বলতে পারবো না, কিন্তু বিজ্ঞানীরা 273টা বের করছে, যে এই 273.16, এইটাতে তিনটা সেম অবস্থায় থাকতে পারবে, সেই হিসেবে আমরা এটাকে 1 কেলভিন বলি। বুঝা গেছে? যেমন আমরা সরল দোলকের সময় কি দেখলাম, ভারী আবার ওজনহীন, দেখছি না? তো অনেক কিছুই ওনারা আগে আবিষ্কার করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো 1 কেলভিন। আচ্ছা, এখন আসো যে এই যে এখান থেকে যে আমাদের তিনটা স্কেল, একটা হলো ডিগ্রি সেলসিয়াস, একটা হলো ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটা স্কেলকে আসলে কিভাবে নির্ধারণ করা হয়, যে 1 কেলভিনটা তো আমরা বুঝতে পারলাম, বাকি দুইটা স্কেলের সাথে এটা সম্পর্ক প্লাস এগুলো কিভাবে মেজার করা হয়। আচ্ছা, যেমন আমি যদি একটু উদাহরণ দিই। আচ্ছা, তো এইটা নির্ধারণ করার জন্য দুইটা পয়েন্ট আমরা সবসময় স্থির রাখি। একটা হচ্ছে হিমাঙ্ক। হিমাঙ্ক বলতে যে টেম্পারেচারে পানি বরফ হয়ে যায়, মানে পানি থেকে বরফ হয়ে যাবে যে পয়েন্টে, এটাকে আমরা হিমাঙ্ক বলি, হিমাঙ্ক। এইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে পানি বাষ্পে পরিণত হয়, পানি হয়ে যায় বাষ্প, এটাকে কি বলি? যে টেম্পারেচারে পানি বাষ্প হয়ে যায় তাকে কি বলা হয়? স্ফুটনাঙ্ক। ভেরি গুড। হ্যাঁ, এটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। তো প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে এই হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক, এই দুইটা জিনিসকে স্থির রাখতে হবে। স্থির বলতে তোমার ফিক্স করতে হবে যে হিমাঙ্ক কত এবং স্ফুটনাঙ্ক কত। যেমন ডিগ্রি সেলসিয়াস স্কেলে, যদি সেলসিয়াস স্কেলে আমরা চিন্তা করি, তাহলে পানির হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা তো আমরা জানি, তাই না, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে পানি বরফে পরিণত হয়, আবার 100 ডিগ্রি সেলসিয়াস গেলে পানি বাষ্পে পরিণত হয়। আচ্ছা, আবার ফারেনহাইট স্কেলে দেখো, ফারেনহাইট স্কেলে গিয়ে দেখছে যে হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আবার ক্যালভিন স্কেলে দেখছে যে ক্যালভিন স্কেলে যে হিমাঙ্ক হচ্ছে তোমার 273, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 373 ক্যালভিন। এই দুইটা পয়েন্টকে স্থির রাখছে, একটা হলো হিমাঙ্ক আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক।
এবং এই যে হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের যে ব্যবধানটা, যে হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের ব্যবধান, এখানে হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের ব্যবধান কত? 100। এখানে এখানে কত? 180। এখানেও 100। তো এই যে প্রত্যেকটা স্কেলের, দ্যাট মিনস এই যে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, এটার হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলি মৌলিক ব্যবধান। কি বলি? মৌলিক ব্যবধান। তার মানে দেখা যাচ্ছে ডিগ্রি সেলসিয়াসে মৌলিক ব্যবধান হচ্ছে 100, ফারেনহাইটে 180 এবং কেলভিনে 100। তার মানে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনে মৌলিক পার্থক্যটা সমান 100, আর ফারেনহাইটে হয়ে গেছে 180। এখন একটু দেখো, এই যে মৌলিক ব্যবধান আমরা যেটা পাইলাম, ডিগ্রি সেলসিয়াসে 100, ডিগ্রি ফারেনহাইটে 180 এবং কেলভিনে আমরা দেখলাম 100, 180। ওকে, এই যে ডিগ্রি সেলসিয়াসের মৌলিক ব্যবধান 100, তো এটারে যদি তুমি 100 ভাগ করো তাহলে তুমি পাবা 1 ডিগ্রি সেলসিয়াস। আমরা যে থার্মোমিটার বা যেটাতে আমরা মেজার করি সেখানে এই 1 ডিগ্রি সেলসিয়াস মানে এইটাই মৌলিক ব্যবধানকে 100 ভাগ করছে। ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানকে 180 দিয়ে ভাগ দিতে হবে, তাইলে যেটা পাবা সেটা হলো 1 ডিগ্রি ফারেনহাইট। সিমিলারলি কেলভিনকে যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে পাবা 1 কেলভিন। এটা হলো আমরা যে স্কেল ইউজ করি বা থার্মোমিটার ইউজ করি, সেই থার্মোমিটারে কিভাবে 1 ডিগ্রি বের করা হয়েছে, এইটা হলো সেই সিস্টেম। একটা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা স্কেলে আমরা হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুইটা ফিক্স রাখছি, জিরো এবং, মানে জিরো বলতে জিরো না, মানে যেটাতে যে টেম্পারেচারে পানি বরফ হয়ে যায় সেইটা, এবং যে টেম্পারেচারে পানি বাষ্প হয়ে যায়, এই দুইটা জিনিসকে আমরা ঠিক রাখছি। এবং এটার মাঝখানে যে ব্যবধান, এটাকে আমরা বলতেছি মৌলিক ব্যবধান। আর মৌলিক ব্যবধান যত, তাকে তত দিয়ে ভাগ করে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন বের করছি। আচ্ছা, এইটা সম্পর্কে ডিটেলস বলবো আজকে, হ্যাঁ, তোমাদের রুটিনটা একটু বুঝাই দিব আজকে। ওকে, তাহলে এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আসো যে আমরা রিলেশনটা একটু দেখি, যে বিভিন্ন স্কেলের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটা কিভাবে বিল্ড আপ করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি মনে করো তিনটা থার্মোমিটার নিলাম, একটা হলো ডিগ্রি সেলসিয়াস, একটা ফারেনহাইট এবং একটা কেলভিন। যদি নেই, মনে করো যে এটা হলো তিনটা নিলাম, এগুলো একটু স্পেশাল থার্মোমিটার, এই জন্য একটু আঁকা বাঁকা, হ্যাঁ, এগুলো সচরাচর পাওয়া যায় না দোকানে। ওকে, আচ্ছা, তিনটা নেওয়ার কথা, চারটা নিচ্ছি কেন, হ্যাঁ। আচ্ছা দেখো, এটা হলো মনে করো ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইট, এটা কেলভিন স্কেল। ওকে, এই তিনটা মানে টেম্পারেচার কি বলে এটা, থার্মোমিটার আমি নিলাম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা, এটা আমি রেফারেন্স প্লেন হিসেবে নিচ্ছি, রেফারেন্স বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা আমি নিলাম। এখন মনে করো এটার ডিগ্রি সেলসিয়াসে তোমার হিমাঙ্ক, যেটা হিমাঙ্ক, এটা কত? 0 ডিগ্রি। আর যে স্ফুটনাঙ্ক সেটা কত? 100। ফারেনহাইটে এই হিমাঙ্কটাই কত? 32। আর স্ফুটনাঙ্ক হলো 212। আর কেলভিনে এটা হলো 273, এবং স্ফুটনাঙ্ক এটা হচ্ছে 373। আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমি এটার একটা নাম দিলাম এ, এবং এটার নাম দিলাম বি। মানে হিমাঙ্কটাকে আমি রেফারেন্সে এ ধরছি, আর স্ফুটনাঙ্ককে আমি ধরছি বি। আচ্ছা, এখন মনে করো যে কোনো একটা পয়েন্ট, মনে করো এই পয়েন্টটা আমি ধরলাম এটা ডি। এইটাতে ডিগ্রি সেলসিয়াসে মনে করো এটা হলো সি, এটা এফ এবং এটা কে। মনে করো এটা যে কোনো পয়েন্ট হতে পারে, হ্যাঁ। এটা ডিগ্রি সেলসিয়াসে 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, যেটাই হোক, যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি ডি। এবং এই ডি পয়েন্টের সাপেক্ষে সেলসিয়াস স্কেলে মনে করো যে এই পয়েন্টটা হবে সি পয়েন্ট। সি পয়েন্ট যে কোনোটাই হতে পারে। আবার ফারেনহাইটে ধরে নিলাম এফ, আর কেলভিনে ধরে নিলাম কে, যেহেতু নির্দিষ্ট করে আমি জানি না। আচ্ছা, এখন আমি যদি লিখি যে
আচ্ছা, এটার আমি পি ধরি, হ্যাঁ, পি। ওকে। আচ্ছা, তাহলে এপি সমান কি হবে? এপি সমান এই ডিগ্রি সেলসিয়াসে কি হবে? এতটুকু অংশ, এতটুকু অংশ কি হবে? সি মাইনাস জিরো, এতটুকু হবে না? এতটুক, এইটুক ব্যবধান তো, তাই না? এ আর পি, এটার মধ্যে যে ব্যবধান, এটা তো সি মাইনাস জিরো। সি যদি এটা যদি 10 ডিগ্রি হতো, 10 - 0, তাই না? ফারেনহাইটে কি হবে? F-32। আর কেলভিনে কি হবে? K-273, তাই না? এইটুক পার্থক্য। এই পি ইজিক্যাল টু, তাহলে আমরা দেখলাম সি মাইনাস জিরো, মানে এই পয়েন্ট থেকে জিরো পর্যন্ত যে পার্থক্য এটা, ফারেনহাইটে এফ থেকে 32 পর্যন্ত যে পার্থক্য এটা, আর কেলভিনে K-273, এই ব্যবধানটা আমরা দেখলাম। আচ্ছা, আরেকটা যে হলো, যদি আমি এবি নিই, এবি মানে এই যে স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক, এই দুইটার পার্থক্য যদি নিই, তাহলে কি হবে? 100 - 0, এখানে হবে 212 - 32, আর এখানে হবে 373 - 273। এতটুকু কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? এতটুক। তাহলে আমি উপরের চিত্রটা একটু মুছে দিব। আচ্ছা, আবার বলবো। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, কোনটা বোঝো নাই? এবিটা বোঝো নাই? আচ্ছা, এবি মানে হচ্ছে, এ হচ্ছে হিমাঙ্ক আর কি, হিমাঙ্ক, যেটাতে পানি বরফ হয়ে যায়। আর বি হচ্ছে যেটাতে বাষ্প হয়ে উড়ে যায়। তাহলে ডিগ্রি সেলসিয়াসে হিমাঙ্ক কত ছিল? 0 ডিগ্রি। আর স্ফুটনাঙ্ক কত ছিল? 100। তাহলে এটার পার্থক্য আমি যদি লিখি যে এবি, এটা যদি লিখি, তাহলে কি হবে? 100 - 0, এটা হবে না পার্থক্য? ফারেনহাইট স্কেলে ছিল হিমাঙ্ক ছিল 32, আর স্ফুটনাঙ্ক ছিল 212, তাহলে কত হবে এটা? 212 - 32, নাকি? আর ক্যালভিন স্কেলে এটা ছিল 273 হিমাঙ্ক, এবং এটা ছিল 373, তাহলে এটা হবে 373 - 273, দুইটার পার্থক্য আর কি, স্ফুটনাঙ্ক আর হিমাঙ্কের পার্থক্য। ওকে, তাহলে এখন আমি যদি দুইটা জিনিস আমি বের করছিলাম, একটা হলো এপি, যেটা দেখছিলাম যে সি মাইনাস জিরো ইকুয়াল টু F-32, এবং K-273, এটা। আর এটা হলো এবি, যেটা ছিল 100 - 0, 212 - 32, এবং 373 - 273। এখন আমি যদি এই এবি কে এবি দিয়ে ভাগ দিই, আর এপি ডিভাইডেড বাই এবি লিখি, তাহলে কি আসবে দেখো তো? যে সি মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 - 0 ইজ ইকাল টু F-32 ডিভাইডেড বাই এই 212 - 32, এরপর K-273 ডিভাইডেড বাই 373 - 273। আচ্ছা, এইটার এখন বাদ দিয়ে দিন, আমার দরকার নেই। তাহলে উপরে থাকলো সি, নিচে থাকলো 100। এখানে উপরে থাকতেছে F-32, নিচে হলো 180। 212 থেকে 32 গেলে 180 থাকে, তাই না? আর উপরে K-273, আর নিচে হলো 100। আচ্ছা, এখন আমি এগুলো যদি 20 দিয়ে গুণ দিই, সবগুলাকে 20 দিয়ে গুণ দিলাম, এখানে 20 দিয়ে গুণ দিলাম, এখানে 20 দিয়ে গুণ দিলাম, এইখানে 20 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে কি হবে দেখো তো? এই 20 এখানে কাটাকাটি গেল, তাহলে থাকলো 5। এই 20 এখানে আসলে হবে কত? 9। আর এই 20 দিয়ে 100 কাটলে 5। তাহলে যে জিনিসটা আমরা এখান থেকে আসলো, সি ডিভাইডেড বাই 5 is equal to F-32 divided by 9 equal to K-273 divided by 5। দেখো তো যে তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্ক, এটা কিনা? তাই আমরা 20 দিয়ে কেন ভাগ করলাম? কি ভাগ করছো?
এই যে উপরে আপনি 20 দিয়ে ভাগ করলেন, এটা কেন করলেন? মানে গুণ করলেন, যেটা সির সাথে 20, ওর সাথে 20 কেন গুণ করলেন? ও 20 কেন গুণ করলাম? আসলে 20 গুণ করি নাই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখো, এটা বোঝানোর জন্য 20 দিয়ে গুণ করলাম। তুমি চাইলে সবগুলাকে এই যে নিচে 20 দিয়ে ভাগ করে দিতে পারো, প্রত্যেকটাকে। বুঝো নাই? আমরা এটা লিখতে পারি না যে এ আচ্ছা। ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটারে যদি আমি সাপোজ মনে করো যে আহ এই এ কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, বি কে 5 দিয়ে ভাগ করি, সি কে 5 দিয়ে ভাগ করি, এটারে ইকুয়াল লেখা যাবে না সবগুলাই? এ বি সি হ্যাঁ, যদি সবগুলো ইকুয়াল সবগুলাকে লেখা ইকুয়াল যাবে। লেখা যাবে। সিমিলারলি এখানেও আমি তাই করছি, আসলে 20 দিয়ে ভাগ করছি প্রত্যেকটাকে। হ্যাঁ, 100 কে 20 দিয়ে ভাগ করে দিছি, 180 কে 20 দিয়ে ভাগ করে দিছি, 100 কে 20 দিয়ে ভাগ করে দিছি। এটা সহজ করার জন্য আমি 20 দিয়ে গুণ করছি বলছি আর কি। তো এই 20 কোথা থেকে আসে স্যার? আমরা কাটাকাটি করি না, মনে করো যে অঙ্ক করার সময় 10 আছে, আচ্ছা, 100 আছে, এমনি 1000 আছে, তুমি এটারে ছোট করার জন্য কি করো? অনেক সময় কাটাকাটি করে দাও না? জি, হ্যাঁ, মনে করো উপরে আছে 100, নিচে আছে 5, এটাতে তুমি এইভাবেই রাখবা নাকি কাটাকাটি করে দিবা? কাটাকাটি করব। এই কাটাকাটিটাই তো করলাম। তাহলে ছোট হবে, না হলে তো অনেক হ্যাঁ, বড় এইটাই হয়ে এইটাই যাবে। ছোট করে দিছি তো, দেখো। এই যে হ্যাঁ। সি বাই 100, এটারে 5 লিখে দিলাম, আবার এখানে 180 আছে, এটাকে 9 লিখে দিলাম। হ্যাঁ, এই একই জিনিস, যেটাই বলো, কমন নেওয়া হয়েছে বা কি বলে, ভাগ করে দিছি, ছোট করছি, যেটাই বলো। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? ধন্যবাদ স্যার। এটারে জি। তুমি 2 দিয়েও ভাগ করতে পারো। 2 দিয়ে করলে কত হবে? 50 হবে, এখানে 90 হবে, এখানে 50 হবে। তা আমরা আরো ছোট করলাম, যে পর্যন্ত ছোট করা যায় আর কি। করে আমরা এই পর্যন্ত আসছি, যে 5, 9 আর 5। তো দেখো, এই যে যেটা আমরা এখানে বের করলাম, হ্যাঁ, সি বাই 5, এফ মাইনাস 32/9 এবং কে মাইনাস 273/5, এটা হচ্ছে তিনটা স্কেলের মধ্যে আমাদের রিলেশন। তার মানে আমরা যদি এখানে দেখি যে সি বাই 5, এফ মাইনাস 32/180, আর হলো কে মাইনাস 273/5। তার মানে আমাদের যদি দেওয়া থাকে এটা যে ডিগ্রি সেলসিয়াসে বলে দিল এটা 32, তাহলে ফারেনহাইটে কত বের করা যাবে না? তাহলে কি লিখবা? দুইটা লিখবা, সি বাই 5 ইজ ইকাল টু এফ মাইনাস 32/180। তাহলে সি এর ভ্যালুটা তুমি বসাও, যে সি এর ভ্যালু 32, ও সরি, 9, হ্যাঁ 9। তাহলে সি এর ভ্যালু 32, এখানে 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এখন তুমি এটা গুণ ভাগ যোগ বিয়োগ করে ফারেনহাইটে কত আসে এটা বের করে ফেলতে পারো। বোঝা গেছে যে কিভাবে আসলে আমরা এই তিনটা স্কেলে সম্পর্ক করি। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, আর একটা জিনিস একটু আমরা দেখি, সেটা হচ্ছে আলো। কোন জায়গাটা? ওই যে বের করতে হবে কিভাবে সেটা? ও আচ্ছা, হ্যাঁ। মনে করো তোমাকে যে কোনো একটা স্কেলে বলে দিল, লাইক তোমার বলছে যে তোমার গায়ের টেম্পারেচার, মানুষের দেহের টেম্পারেচার কত থাকে? হ্যাঁ, দেখাচ্ছি। নর্মাল টেম্পারেচার কত আমাদের? মেজারমেন্ট বলো, ফারেনহাইটে আমাদের নর্মাল টেম্পারেচার কত? 98.4। আচ্ছা যাই হোক, 96.4 না? আচ্ছা থাক, আমি আর কনফিউশনে না যাই, লিখে দিলাম একটা। হ্যাঁ, না ধরো ফারেনহাইট স্কেলে হলো 96 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তো এটারে বললো সেলসিয়াস স্কেলে কত বের করো। এখন তাহলে আমরা যেটা দেখে আসলাম, c/5 এফ মাইনাস 32/9। ওকে, আরেকটা ছিল কি? ক্যালভিন, কে মাইনাস 273/5। আচ্ছা, এটা বলছে আমাদের ফারেনহাইটে দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে কত সেটা। তো কেলভিন তো দরকার নাই, এটা বাদ। ওকে, এটা বাদ। তাহলে এইখানে আমরা আসলে বসাই c/5, এফ এর ভ্যালুটা আমাদের দিয়ে দিছে কত? এফ এর ভ্যালু হলো 96। তাহলে 96 মাইনাস 32/9।
তাহলে এখন এটা যদি তুমি এখন ক্যালকুলেশন করো, 96 থেকে 32 গেলে কত থাকে? 4 আর 6 নাকি? আর নিচে হলো 9। তাহলে এখন সি ইজ ইকাল টু কত হবে? 64 ইন্টু 5 9, তাই তো? তাহলে গুণ করে দেখবা কত হয় এটা, বুঝতে পারছো? বা কেলভিন আর যদি ডিগ্রি সেলসিয়াসে বলে যে এখানে বলে দিল যে সি এটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিন স্কেলে কত বের করো, তাহলে কি লিখবা? যে সি বাই 5 ইজ ইকাল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তো এই 5 5 তো আগেই কাটা। এই বুঝতে পারছো যে নিচে 5 5 কিভাবে কাটছি? 5 5 বাদ দিয়ে দেওয়া যায় না? বাদ দিয়ে দেওয়া যায়। বা আমি যদি এটা এইভাবে লিখতাম যে সি ইন্টু 5, এটা ইন্টু 5, এই উপরের 5 আর নিচের 5 কাটা, এইভাবে লিখলেও একই জিনিস আসলে, তাই তো? তাহলে আমরা এখান থেকে বললাম সি ইজ ইকাল টু কে মাইনাস 273। সি এর ভ্যালু দেওয়া আছে কত? 50। তাহলে কি হবে? এটা 50 ইজ ইকাল টু কে মাইনাস 273। তাহলে কে ইজ ইকাল টু কি লেখা যায়? 273 প্লাস 50, তাহলে 323 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কনভার্ট করতে পারবা না? ওকে। আচ্ছা, আলো থেকে দুইটা জিনিস একটু দেখাই দিই আজকে। একটা হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। আচ্ছা, তো আলোর প্রতিফলন জিনিসটা কি? যদি কোনো এরকম তল থাকে, তল, ঠিক আছে, তল বা দর্পণ থাকে, আয়না থাকে, তুমি দেখো আয়নার মধ্যে লাইট মারবা, টর্চ লাইট। তো আলোর মধ্যে যদি টর্চ লাইট তুমি মারো, আলো না তো সরি, আয়নার মধ্যে যদি তুমি টর্চ লাইট মারো, তাহলে দেখবা যে তোমার পিছনের দেয়াল এটা যদি মানে কালারটা যদি ভালো হয়, সাদা হয় বা এই টাইপস এর কালার হয়, তাহলে দেখবা যে আয়নার মধ্যে তুমি যদি টর্চ লাইট মারো তাহলে তোমার পিছনে এটার একটা ইমেজ ক্রিয়েট হয়েছে বা এটা ছায়া পড়ছে পিছনে, তোমার পিছনের ওয়ালে। খেয়াল করছে এটা কেউ? হ্যাঁ। তার মানে আলো যখন কোনো বিভেদ তলে পড়ে আসে, এসে এটা আবার প্রতিফলিত হয়, এটা প্রতিফলিত হয়ে আবার বেগ চলে যায়। এই ঘটনাকে বলি আমরা আলোর প্রতিফলন, মানে প্রতিফলিত হয়। প্রতিফলন কিন্তু শব্দের ক্ষেত্রেও আমরা দেখছি, তাই না? শব্দের ক্ষেত্রেও প্রতিফলন হয়। তুমি একটা ওয়ালের মধ্যে চায় যদি চিলি দাও, তাহলে এটা আবার ব্যাক করবে, ফিরে আসবে। তো এইটা দেখো। তবে এখানে একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি একটা লম্ব ড্র করি, হ্যাঁ, এটাও স্পেশাল কাইন্ড অফ লম্ব, যেটা আসলে সোজা হইলো না, বাঁকা হয়ে গেল। এটা কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ, দেখতে বাঁকা মনে হচ্ছে, বাট এটা কিন্তু স্ট্রেট লাইন। তুমি ধরে নাও এটা স্ট্রেট লাইন। তো এটা যদি স্ট্রেট লাইন হয়, তাহলে এই যে যে কোণে আপতিত হয়েছে এটা হলো আপতিত রশ্মি, হ্যাঁ, এটার আমরা বলি আপতিত রশ্মি, মানে যে টর্চ লাইটটা তুমি আয়নার গায়ে ফেললা সেটা হলো আপতিত। আর যেটা প্রতিফলিত হয়ে ব্যাক করলো সেটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি। তো এই যে আপতিত রশ্মি, এই যে লম্বা দাগটা, হ্যাঁ, একদম স্ট্রেট লাইন আমি দেখতেছি, একদম 100% স্ট্রেট লাইন, এটার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি আই বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, হ্যাঁ, আপতন কোণ। এবং যেটা এই যে রিফ্লেক্টেড রে এর সাথে যে কোণটা করলো সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলিত কোণ আর। তো প্রতিফলনের ক্ষেত্রে সবসময় যেটা হবে, এই আই ইজ ইকাল টু আর হবে সবসময়। আপতন কোণ আর প্রতিফলিত কোণ এটা সবসময় সমান হবে। বোঝা গেছে? আপতন কোণ আর প্রতিফলিত কোণ দুটা সমান প্রতিফলনের ক্ষেত্রে। আর প্রতিসরণের ক্ষেত্রে যে ঘটনাটা আসলে ঘটে প্রতিসরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আলো যদি দুইটা ডিফারেন্ট মাধ্যমের মধ্যে দিয়ে পাস করে, মনে করো আমি এখানে ড্র করি, এই, এখন মনে করো যে এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে হালকা মাধ্যম, আবার এটা ধরলাম এটা হালকা, এইটা ঘন। ওকে। আচ্ছা, এখন আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম অথবা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হবে? এখন বলতে পারো যে স্যার ঘন মাধ্যম কোনটা, হালকা মাধ্যম কোনটা?
তুমি মনে করো যে ওই বাতাস বাইরে থেকে একটা গ্লাসের ভিতর দিয়ে, আয়না না, গ্লাস, গ্লাসের ভিতর দিয়ে তুমি লাইট মারলা, তাইলে তুমি তো লাইটটা মারলা হচ্ছে বায়ু থেকে, আর এটা ঢুকছে গিয়ে গ্লাসের ভিতর। এখন বায়ু আর গ্লাস, তাহলে বলো তো কোনটা হালকা মাধ্যম, আর গ্লাস এটা কি ভারী না হালকা বা ঘন, কোনটা? হ্যাঁ, গ্লাস ভারী বা ঘন মাধ্যম, তাই না? তার মানে বাতাস এটা হলো হালকা মাধ্যম, আর গ্লাসটা হচ্ছে ঘন মাধ্যম। আবার অনেক সময় বাতাসের মধ্যেও ভারী ঘন আছে, একটু পরে আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, তার মানে দেখো দুইটা আলাদা মাধ্যম যদি হয়, বা তুমি উপর থেকে পানিতে লাইট দিছো মনে করো, পানি, তাহলে পানির কিন্তু মাধ্যম আবার কি ঘন। তো এই জায়গাতেও সেম ঘটনা ঘটবে। কি ঘটবে এটা একটু দেখি, যে এই আলো সে যদি দুইটা মাধ্যম, মানে ডিফারেন্স মাধ্যমে যদি সে যায় এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, তখন এই আলোটা বেঁকে যায়। মনে করো তুমি এখান থেকে আলোটা দিলা, মনে করো যে একটু সুন্দর করে আঁকি, এখান থেকে এসে মনে করো যে এইখানে আসলো, তাহলে আলোটার তো এই দিকে যাওয়ার কথা ছিল, সোজা চলে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ঘটনা যেটা ঘটে, যে আলোটা এসে এখানে পড়লো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, তখন যেটা হয়, এই যে অবিলম্ব যেটা আছে, এই যে এটা থেকে দূরে সরে যায়, দেখা যাবে আলোটা আসলে যাবে এদিক দিয়ে, যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু আলো এই সোজা যায় না। সে যখন মাধ্যম চেঞ্জ করে, তখন সে এই অবিলম্ব থেকে আইদা সে কাছে আসে বা দূরে সরে যায়। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন যেটা হয়, যে সেই অবিলম্ব থেকে সে দূরে চলে যায়। আর হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আসে, তখন যেটা হয়, সে এখানে আসলো, আসার পরে সে কাছে চলে আসে, এদিকে চলে আসবে, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায়। বুঝতে পারছো? এটা হলো আলোর একটা বৈশিষ্ট্য। এই জন্য তোমরা যদি গ্লাসের মধ্যে একটা পেন্সিল ঢুকাই দাও, তো পেন্সিলটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় দেখা যায় না। বা নৌকার বৈঠা দেখা যায় না, যে যে জায়গায় থাকার কথা এর চেয়ে উপরে মনে হয়, বা তোমার কি বলে নিচে মনে হয়। এটা কেন? এই যে আলোর প্রতিসরণের জন্য, যে আলোর আসলে যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সে ওদিক দিয়ে যায় না, সে উল্টা দিক থেকে আসে। বুঝা গেছে নাকি বুঝো নাই? হ্যাঁ, এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলি। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তুমি একটু খেয়াল করো, এই যে কোনটা আই, আর এটা যদি কোন আর হয়, তাহলে আমরা বলো এখানে কি আই ইজ ইকাল টু আর হবে? চোখের দেখাতেই বলো, হবে না। তার মানে এইটা কখনোই কিন্তু আই ইজ ইকাল টু আর না। হ্যাঁ, তার মানে দেখো, ওই ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায়, তখন এই কোণটার মান বড় হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে সে এই অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর হালকা থেকে যদি ঘন মাধ্যমে ঢুকে, তাহলে কাছে চলে আসে। হ্যাঁ, এটা আই আর এটা আর, দেখি বোঝা যাচ্ছে যে আরটা আয়ের চাইতে ছোট। তো এখানে আমরা একটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? প্রতিসরণাঙ্ক হচ্ছে যে, আচ্ছা এটা আরেকবার ড্র করি। মনে করো যে এখানে আসলো, এসে ধরো কোন দিকে যাবে, এদিকে দিলাম, মনে করো এদিকে চলে গেল, এদিক থেকে আসছে এবং সে প্রতিসরণ হয়ে এদিকে চলে গেছে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। এই যে দুইটা কোণ, হ্যাঁ রেকর্ড দেওয়া হয়তো, দিয়ে দিব, আজকের রেকর্ডটা পেয়ে যাবা, গতকালকারটাও পেয়ে যাবা, দুইটাই দিয়ে দিব। আচ্ছা দেখো, এই দুইটা কোণের যে সাইনের অনুপাত, যে আমি যদি লিখি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আচ্ছা, এই সাইন মানে তো আবার বুঝো নাকি সাইন আবার দেখাইতে হবে না? ওই যে সাইন কস টেন, নাম শুনছো না এগুলা আর কি। তো এই দুইটা কোণের সাইনের অনুপাত, এটাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক। এটাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক, এবং এটাকে যে সাইনটা দিয়ে আমরা প্রকাশ করি এরকম একটা এন এর মতো, কিন্তু ল্যাসটা একটু বড়, হ্যাঁ এরকম। এটাকে আমরা বলি ইটা, ইটা বলি। হ্যাঁ, ইটা বলি এটাকে আমরা। তো এই যে সাইন আই বাই সাইন আর, এটাকে আমরা প্রতিসরণাঙ্ক বলি। তো এখন এখানে মনে করো, এই যে
বেঁকে যাচ্ছে, হ্যাঁ, এই যে আলো আসলো এসে বেঁকে যাচ্ছে, এই ঘটনার সাথে কিছু বাস্তবিক ঘটনা আমরা একটু দেখবো। এটার জন্য একটা কোণ আমাদের বুঝতে হবে। আচ্ছা, মনে করো এটা হলো ঘনমাধ্যম, এটা ঘনমাধ্যম, এটা হালকা মাধ্যম। তাহলে মনে করো এখান থেকে একটা লাইট এখানে আসলো, এখানে আসলো, এখানে আসার পরে কি হবে বলো তো? এটা কি কাছে যাবে নাকি দূরে যাবে? ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম দূরে চলে যাবে, তাই না? তার মানে এটা থেকে সে দূরে এদিকে চলে গেল, মনে করো এদিকে চলে গেল। ওকে, এখন মনে করো এটাতে যদি আমি আরেকটু বাড়াই, লাইক আমি মনে করো এখান দিয়ে দিলাম, হ্যাঁ, এখান দিয়ে একটা লাইট আসছে। তো যেহেতু এটার অ্যাঙ্গেল বেশি, এটার অ্যাঙ্গেল বেশি, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা আরো বেশি হবে, তাই না? আরো বেশি হবে, সে দেখা গেলো যে এটা এদিক দিয়ে গেছে। এটা যদি আমি আরো দূর দিয়ে দিই, মনে করো এদিক দিয়ে দিলাম, এদিক দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? দেখা যাবে একটা সময় গিয়ে কোনো একটা রশ্মির জন্য এই লাইনটা এই লাইন বরাবর যাবে, একদম এই তল ঘেঁষে চলে যাবে। এটার জন্য একদম এইটা এই বরাবর যাবে, এই তল ঘেঁষে চলে যাবে, রিফ্লেক্টেড লাইটটা এই দিক দিয়ে যাবে। যখন এই কোণটা আর কোণের ভ্যালুটা হবে, এই আর ইজিক্যাল টু হবে 90 ডিগ্রি। হওয়ার তো কথা, তাই না? যখন তুমি দিচ্ছ তখন সে দূরে যাচ্ছে, তুমি যদি এটারে আর একটু দূর দিয়ে দাও, সে আরো দূরে যাবে। এরকম দূরে দূরে যেতে যেতে একটা আসবে, যে কোণটার জন্য, যে আয়ের ভ্যালুর জন্য আর এর ভ্যালু হবে 90 ডিগ্রি, সেটাকে আমরা বলি ক্রান্তি কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রান্তি কোণ বলি। তাহলে ক্রান্তি কোণটা কি বুঝতে পারছো? আর যে আপতন কোণের জন্য এই যে আর এর ভ্যালু 90 ডিগ্রি হয়, মানে এটা তো বুঝতেই পারলা যে দিলা এদিকে গেল, তাহলে পরেরটা যদি দাও সে আরো দূর দিয়ে যাবে, তারপরটা যদি দাও সে দেখা যাবে একদম এই 90 ডিগ্রি বরাবর চলে গেছে, এই ও লম্বের সাথে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, আপতন কোণটা 90 ডিগ্রি না, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি। লাইট কিন্তু যাচ্ছে এদিক থেকে, লাইট এদিক থেকে যাচ্ছে, তার মানে এটা হলো আপতন, আপতিত রশ্মি। তাহলে এইখানে যে কোণটা হবে সেটা হলো আই। এই আয়ের যে ভ্যালুর জন্য এই আর এর ভ্যালু 90 হবে, মানে প্রতিসরণ কোণ যেটা সেইটা 90 ডিগ্রি। হ্যাঁ, আপতন কোণটা ক্রান্তি কোণ, হ্যাঁ, আপতন কোণ হচ্ছে ক্রান্তি কোণ। তাহলে ক্রান্তি কোণটা বুঝতে পারছো? বোঝা গেছে ক্রান্তি কোণ কি জিনিস? ওকে, তাহলে ক্রান্তি কোণ যদি বুঝো, তাহলে আমার এখন বলো, ধরো এটা ক্রান্তি কোণ, লাইক এটা হচ্ছে ক্রান্তি কোণ, হ্যাঁ, এটা ক্রান্তি কোণ। এটার জন্য এই আয়ের ভ্যালুর জন্য এখানে আর এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন এই আপ এই ক্রান্তি কোণের চাইতে এই যে আই এখানে থিটা সি মনে করো, এটার চাইতে যদি আরো দূর দিয়ে পাঠাই তাহলে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, এটাই তো আপতিত রশ্মি। এই আপতিত রশ্মির জন্য যে কোণটা হয়েছে সেটারে আমরা আপতন কোণ বলি। আর উল্টা সাইডে গিয়ে যেটা হয়েছে, মানে প্রতিসরিত হওয়ার সময়, সেটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এটা আপতন রশ্মি হলে এটা আই, আর আই এটাই হচ্ছে থিটা সি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা ক্রান্তি কোণ। তাহলে এটা কি আপতন কোণ না? এটা এটাই তো আপতন কোণ। আচ্ছা, তো এখন তুমি আপতন কোণের চাইতেও বড় কোণে যদি ফেলো তাহলে কি হবে? আপতন কোণের জন্য এদিক দিয়ে আসছিল, তাহলে প্রতি এই এটার চাইতে বড় কোণ হলে কি হবে? সে দেখা যাবে এই পাশে চলে আসছে, তাই না? হ্যাঁ, আবার এটা সে আগের মাধ্যমে ব্যাক করবে। এই যে ব্যাক করার যে ঘটনা, মানে ক্রান্তি কোণের চাইতে বড় কোণে যদি তুমি আলো ফেলো, তাহলে দেখা যাবে সে প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে চলে আসছে। এই ঘটনাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এই জিনিসটা কি, যে তুমি যদি ক্রান্তি কোণের চাইতে বড় কোণে আলো ফেলো, তাহলে যেটা হবে, সে আবার প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসবে। হ্যাঁ, মানে এই যে দেখো, ক্রান্তি কোণটা তো বুঝছো, মৌসুমী, ক্রান্তি বুঝছো না? যে কোণের জন্য 90 ডিগ্রি হয়। আচ্ছা, যে কোণের জন্য 90 ডিগ্রি হয় সেটা তো বুঝলাম। তাহলে আমি যদি এই ক্রান্তি কোণের চাইতে বড় কোণে কোনো রশ্মি এখানে ফেলি, বড় কোণ, আয়ের চাইতেও বড়, তাহলে কি হবে? সে আরো বেঁকে যাওয়ার কথা না? হ্যাঁ, বেঁকে গিয়ে কি হয়েছে, এটা আরো বাঁকলে সে কই যাবে? এই পর্যন্ত ছিল 90 ডিগ্রি মনে করো। এখন মনে করো যে এটার ভ্যালু যদি 90-র চাইতে আরো বড় হয়, ধরো এইটা এটা 120 মনে করো, তাহলে সে কই যাবে? তার তো আগের মাধ্যমে ফিরে আসতে হবে, তাই না?
এই জন্য সে আগের মাধ্যমে ফিরে আসছে। এটাকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলি। Okay. এটার সাথে একটা জিনিস, হ্যাঁ মেহজাবিন যেটা বলে ফেলছে যে মরীচিকার একটা সম্পর্ক আছে। তো আমরা অনেক সময় পিচ ঢালা রাস্তা, গরমের দিন হইতে হবে, ঠান্ডা শীতের দিনে দেখবা না, গরমের দিনে পিচ ঢালা রাস্তা তোমার দূরে থেকে মনে হবে যে সামনে পানি চকচক করতেছে, মনে হবে। হ্যাঁ, এটা অনেকে হয়তো খেয়াল করছে। আর কখনো যদি মরুভূমিতে যাও, তো মরুভূমিতে গেলে তোমার কাছে মনে হবে ওই সামনে পানি, হ্যাঁ এত সুন্দর চকচক করতেছে। এটার আমরা কি বলি, মরীচিকা বলি। তো মরীচিকা শব্দটার অর্থ আসলে ব্যাপক, মানে আমাদের কাছে অনেক কিছু মরীচিকার মতো আমরা দেখি যে এটা, তা আসলে আহ, কাছে গেলে বোঝা যায় যে আসলে এটা কি আসলে ঠিক ছিল নাকি ঠিক ছিল না। আমাদের কিছুদিন আগে একটা প্রেজেন্টেশন ছিল, তাই না? মেহজাবিন ছিল না প্রেজেন্টেশনে? হ্যাঁ। তো সেখানে একটা পার্ট ছিল যে বিগিন উইথ দ্য ইন্ডিয়ান মাইন্ড। বইটার নাম কি ছিল? 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, তাই না? এই বইটার একটা 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 লাইন এটা ছিল যে আমরা সফলতা মনে করে যে ল্যাডার বা যে সিঁড়ি বেয়ে, যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি, সফলতা মনে করে যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি, তো একদম উপরে ওঠার পর দেখা যায় যে আমরা আসলে ভুল সিঁড়িতে উঠে বসে আছি। সাকসেস মনে করে যে সিঁড়িতে উঠছি, তো ওঠার পরে দেখা গেল যে আসলে তুমি যে সিঁড়িতে উঠছো এটা ভুল সিঁড়ি। বুঝতে পারছো? তো তখন তোমার কাছে মনে হবে যে সব মরীচিকা, যে যে স্বপ্ন দেখে আসছিলাম সেটা নাই। সিমিলার, মানে মরুভূমিতে তুমি চলতে চলতে তোমার কাছে মনে হবে এই সামনে পানি দেখা যাচ্ছে, তো তো গিয়ে দেখবে যে কিছুই নেই। এইটা হলো মরীচিকা। এখন এটা কেন ঘটে আসলে, হ্যাঁ মরীচিকাটা কেন ঘটে? আচ্ছা, মনে করো এখানে একটা গাছ আছে, এখানে একটা মনে করো যে এখানে একটা গাছ আছে। ওকে। তো মরুভূমিতে যেটা হয়, এটা মনে করো যে মরুভূমির এটা গ্রাউন্ড যদি আমি ড্র করি, হ্যাঁ এটা মনে করো গাছ, এটা গ্রাউন্ড। এইটাতে যদি আমি মনে করি এটা এই গ্রাউন্ডের উপর কি আছে, বাতাস আছে। এই বাতাসকে যদি আমি বিভিন্ন লেয়ারে ভাগ করি, বিভিন্ন লেয়ারে আমি এই বাতাসগুলোকে ভাগ করলাম, বাতাসের লেয়ার গুলোকে কেন ভাগ করলাম? কারণ সূর্যের তাপে এই যে বালু যেগুলা, হ্যাঁ এখানে বালু আছে না, বালুরা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, খুব দ্রুত উত্তপ্ত হয়। তো বালু যেহেতু খুব বেশি উত্তপ্ত হয়, তো বালুর সংস্পর্শে যে বাতাসটা থাকে সেটাও বেশি উত্তপ্ত হয়। আর বাতাস যত উত্তপ্ত হয় তত হালকা হয়। বোঝা গেছে? যত উত্তপ্ত হয় তত হালকা হয়। এই কারণে এই যে নিচের যেটা তোমার ইয়ের সাথে যে লাইনটা, মানে যে বাতাসটা থাকে এটা হালকা, এটা হালকা, এটা তার চাইতে কম হালকা, এটা আরেকটু মানে ঘন, এটা ঘন, এটা সবচেয়ে বেশি ঘন। মানে যত উপরের দিকে যায় তো ঘনত্ব তত বাড়তে থাকে। তার মানে নিচের বাতাসগুলো হালকা থাকে, কারণ কি এই যে এখানে বালির সংস্পর্শে এসে এটা গরম হয়ে যায়, তখন হালকা হয়ে যায়। ওকে। তো মনে করো যে এই জায়গাতে একটা চোখ আছে, মনে করো তোমার চোখ এটা, হ্যাঁ এটা তোমার চোখ, হ্যাঁ এটা একটা চোখ। তো বলো তো আমরা কোনো বস্তু কিভাবে দেখি? আমাদের চোখ থেকে কোনো লাইট যায় নাকি ওই বস্তু থেকে লাইট আমাদের চোখে আসে? বস্তু থেকে আসে, তাই না? বস্তু থেকে আলো আসে। তো ঘটনা কি ঘটার কথা ছিল, নর্মালি যদি হতো, একদম নর্মাল সিচুয়েশনের কথা যদি চিন্তা করো, এই গাছ থেকে মনে করো এখান থেকে একটা আলো আসবে, এখান থেকে একটা আলো আসলে এটা তোমার চোখে পড়বে, তুমি দেখতে পারবে গাছটা। তো মরুভূমিতে যেটা হয়, এখান থেকে আলো তো যাওয়ার কথা, তাই না? ধরো এখান থেকে আলোটা যাবে, এখান থেকে, তো আলোটা এখান থেকে যখন এই পর্যন্ত আসলো, তখন দেখো এটা ছিল ঘন মাধ্যম আর এটা ছিল হালকা মাধ্যম। তাহলে ঘটনা কি ঘটবে? এটা যদি আমি একটা অবিলম্ব ড্র করি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কি হয়? বেঁকে যাবে, তাই না? দূরে সরে যাবে ব্যাপারটা, তাই তো? তো এটা দূরে সরে যায়, এরকম দূরে সরে যায়। তো এরকম দূরে যাইতে যাইতে একটা সময় যেটা হয় যে সে ক্রান্তি কোণের চাইতে, এই যে ক্রান্তি কোণের চাইতে বড় কোনো আপতিত হয়, তখন সে আবার এটা ব্যাক করে, মানে সে আবার ওই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেটা, সেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে সে আমাদের চোখে আসে। তখন এখন দেখো আলোটা আসার কথা ছিল এই জায়গা থেকে ডিরেক্ট, ডিরেক্ট না আসে, আসছে নিচ থেকে। তো আমাদের চোখ তো এইখান থেকে এরকম অ্যাঙ্গেল করে দেখতে পারে না, সে যেটা দেখে সে তার কাছে মনে হয়
যে এইখানে মনে হয় একটা গাছ আছে যেটা উল্টা, কারণ আলোটা আসছে মনে করো এই জায়গা থেকে, তো সে তো এই জায়গায় দেখবে। তো তার কাছে মনে হয় যে উল্টা সে গাছ দেখতে পায়। তো একটা গাছ উল্টা কোন জায়গায় দেখা যায়? পানিতে দেখা যায়, তাই না? পানিতে আমরা প্রত্যেকটা জিনিসে উল্টা বিম্ব দেখি। তখন তার কাছে মনে হয় যে এখানে মনে হয় পানি আছে, সে এটাকে উল্টা দেখে, তখন তার কাছে এটা মনে হয় যে পানি আছে। এখন কথা হইলো, চোখটা যদি এখান থেকে একটু সামনে আগায়, ধরো চোখটা এখান থেকে এখানে চলে আসলো, তখন কি সে দেখতে পারবে এটা? তখন কিন্তু আর দেখতে পারবে না। কারণ কি, এই যে আলোটা প্রতিফলিত হতে হতে তো তার এই ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে তার পড়তে হবে। পরে আলোটা আসলে এই জায়গাতে থাকা অবস্থাতে সে মরীচিকা দেখছে, কিন্তু যখন তোমার চোখ আগায় যায় তখন কিন্তু আর দেখবে না। তখন এই যে এটা আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার আগে তোমার চোখে পড়বে, তখন আর তুমি মরীচিকা দেখবে না। এই জন্য রাস্তায় যখন আমরা ওই যে পিচ ঢালা রাস্তায় যখন আমরা মনে হয় সামনে পানি আছে, বৃষ্টি হয়েছে সামনে, তো কাছে গেলে কিন্তু আর দেখা যায় না। কারণ কি, যখন তুমি সামনে চলে যাও, এই যে পূর্ণ অভ্যন্তরীণ হয়ে যে আলোটা তোমার চোখে ঢুকছে, সেটা পূর্ণ অভ্যন্তরীণ হওয়ার আগেই তুমি দেখতে পাবে, তখন আর তোমার কাছে এটা মনে হবে না। বুঝতে পারছো সবাই? ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমাদের রুটিনটা নিয়ে একটু কথা বলি। তোমাদের রুটিনে আজকে দুইটা টপিকসের কথা ছিল। আহ, একটা ছিল তোমার মহাজাগতিক রশ্মি সম্ভবত, তাই না? যে রশ্মি কণা তরঙ্গ, তারপরে পৃথিবীর কাল্পনিক রেখা, এগুলা নিয়ে একটা ছিল। আরেকটা ছিল যে পৃথিবীর বাহ্যিক গঠন, তারপরে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এগুলা। আচ্ছা, তো এখানে আসলে বিজ্ঞানের টপিকসে একটা জিনিস একটু ভুল আছে, সেটা হচ্ছে পৃথিবীর বাহ্যিক গঠন, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এগুলো আসলে বিজ্ঞানের টপিকস না, এগুলো ভূগোলের টপিকস। এই কারণে এই জিনিসগুলো তোমাদেরকে ভূগোলের সাথে পড়ানো হবে। পৃথিবীর বাহ্যিক অভ্যন্তরীণ গঠন, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, তো তোমরা একটু দেখতে পারো, হ্যাঁ, কনফিডেন্সের ভূগোল বই বা 9-10-এর ভূগোল বই, দেখবা যে এই চ্যাপ্টার গুলো আসলে ভূগোলে। তো এই কারণে এই চ্যাপ্টারটা বাদ, আমরা বিজ্ঞানের মধ্যে এটা পড়াবো না। হ্যাঁ, তো এটার এই জন্য আজকে যে দুইটা টপিক্স এর এখানে দেওয়া আছে, দুইটা টপিক্স না, তোমরা একটা টপিক্স পাবা। মানে তোমরা 14 নম্বর লেকচারটা পাবা। 14 না তো কত, 15 নম্বর লেকচার, 14 পর্যন্ত দেওয়া আছে না? 15 নম্বর পাবা, হ্যাঁ, 15 নম্বর লেকচারটা পাবা। 16 নম্বর লেকচারটা আসলে নাই। না না, 12তে তো তোমাদের এই লাইভ ক্লাস ছিল মানব দেহ, ওইটা ডিরেক্ট লাইভ দেখবা আর বই থেকে পড়ে নিবা। ওটা লাইভ রেকর্ডিং এর মধ্যে আছে। হ্যাঁ, ওটা ভাইয়া ওই যে সফটওয়্যার দিয়ে দেখায়, এই জন্য ওইটা আর আলাদা করে আমরা লেকচার দিই না। এটা একটা। তাহলে আজকে এটা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবা। মানে এই রশ্মিকণা তরঙ্গ, এটা মানে এটা জাস্ট তোমাদের একটু পড়তে হবে, হ্যাঁ। তো তোমরা স্লাইড দেখলে ইজিলি পড়বা। বোঝা গেছে? আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আগামীকালকে তোমরা তোমাদের আগামীকালকে কিন্তু আবার দুইটা, একটা হলো চিকিৎসা বিজ্ঞান আর একটা হলো কৃষি বিজ্ঞান। এই দুইটা জিনিসের উপরে আগামীকালকে দুইটা লেকচার পাবা।